পৃথিবীতে কোনো মানুষ অপরাধী হয়ে জন্মায় না, কিন্তু তার জন্মের পর পারিপার্শ্বিক নানান কারণে যদি অপরাধ তাকে গ্রাসও করে, তবে দেশের প্রচলিত আইন কানুন অনুযায়ী রয়েছে তার শাস্তির বিধান। কিন্তু ভাবুন তো, অপরাধ না জানিয়ে আপনাকে হঠাৎ তুলে নিয়ে যাওয়া হলো, গন্তব্য অজানা, এমনকি পরিবারও দীর্ঘ বছর ধরে জানেন না আপনি কোথায়। আপনাকে খুঁজে না পেয়ে একটা সময় পর তারা ধরেই নিয়েছে আপনি মৃত, অথচ আপনি বেঁচে আছেন পরিবারের কাছে, সমাজের কাছে, গোটা পৃথিবীর কাছে মৃত হয়ে। একটি স্বাধীন দেশে ভিন্ন দল কিংবা ভিন্ন মত পোষণ করার কারণে যদি আপনাকে নির্যাতিত হতে হয়, নিজের মতো করে মত প্রকাশ করতে গেলে কিংবা সত্যকে তুলে ধরতে গেলে যদি আপনাকে এভাবে বছরের পর বছর শাস্তি ভোগ করতে হয়, আপনি এবং আপনার পরিবারকে যদি প্রতিটি মুহূর্ত কাটাতে হয় চরম আতঙ্ক আর অস্থিরতায়, তাহলে আপনি ঠিক কোথায় নিরাপদ? চেয়ে পাননি কোনো বিচার, বলতে পারেননি মনের কথাগুলো। যে কথা যায়নি বলা, সে কথাগুলোই সময় হয়েছে বলার। এসএ টিভির এই আপনি শুনবে গোটা বিশ্ব। আর এই আয়োজনে আপনাদের সাথে রয়েছি আমি বাপ্পি খান। আজকে আমাদের সাথে আমন্ত্রিত অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ইউপিডিএফ এর সংগঠক মাইকেল চাকমা। দাদা, শুরুতেই স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমি প্রথমে যেটি জানতে চাই যে ইউপিডিএফ যে সংগঠনটির কথা বলছিলাম, যেটা সংগঠক আপনি, এই সংগঠনের আসলে মূলত কাজটা কি এবং এটা কি আসলে রাজনৈতিক সংগঠন কিনা? জি, আমি একজন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর সংগঠক হিসেবে কাজ করছি অনেক দিন ধরে। মূলত ইউপিডিএফ হলো একটি রাজনৈতিক দল সংগঠন, মূলত পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে সেখানকার নিপীড়িত জাতিসত্তাগুলোর অধিকার, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এই দলটি দীর্ঘদিন ধরে তার সংগ্রাম চালিয়ে যাচ্ছে, তার সংগ্রাম জারি রেখেছে। এটা প্রতিষ্ঠাকাল কবে থেকে? এটা 1998 সালের 26 ডিসেম্বর। এবং শুরু থেকে কি আপনি সংগঠকের দায়িত্ব পালন করছেন? আমি মূলত এই সংগঠনে শুরু থেকেই ছিলাম। 1999 থেকে আমি ফুল টাইম মাঠ হিসেবে একজন কর্মী হিসেবে আমি এই সংগঠনে আজ পর্যন্ত আছি। আচ্ছা, খুব সম্ভবত 2019 সালের 9 এপ্রিল, আমি যদি ভুল না করে থাকি, এই দিনটা আপনাকে তুলে নেওয়া যাওয়া হয়েছিল। কোথা থেকে এবং কিভাবে আসলে আপনাকে তুলে নেওয়া যাওয়া হয়েছিল, বিস্তারিতটা যদি একটু বলেন। এটা আপনি তো বললেন 2019 সালের 9 এপ্রিল, সেদিন ছিল বুধবার। আমি সেদিন নারায়ণগঞ্জ থেকে ঢাকা এসেছিলাম। বিকালের দিকে আসছি ঢাকায় এসে আমি বাসে এসেছিলাম। সেদিন বাসে এসে প্রথমে আমি নামলাম কলাবাগানে নেমে আমি একজনকে ফোন দিলাম। সে একজন ব্যবসায়ী, তার ঠিকানাটা জানতে চাইলাম। সে আমাকে বলল, সরি, আপনি কল্যাণপুর চলে আসেন। কল্যাণপুর এসে বাস স্টেশনের ওখানে আমার একজন, আপনি দেখবেন একটা সোনালী ব্যাংক দেখবেন দোতলায়, ওখানে আপনি আসেন। ওখানে আমার দোতলায় আমার দোকান কল্যাণপুরে। তো কথা বলার পর আমি তার ঠিকানা অনুযায়ী আমি কলাবাগান থেকে আবার গাড়ি নিয়ে আমি চলে গেলাম কল্যাণপুরে নেমে আমি আরও ফোন দিতে চেষ্টা করলাম তাকে, কিন্তু তখন আমার ফোন আর কাজ করে না। আচ্ছা, ওখানে যাওয়ার পরই যখন আমি বারবার ফোন দিচ্ছিলাম, বারবার আমার ফোনটা লক দেখাচ্ছিল। মানে লক মানে হলো এরর। আচ্ছা, মানে বিজি দেখায়, এরর দেখায়, কোনোভাবেই আমি ফোন করতে পারলাম না। মানে আপনার ফোনে কোনো ফোন আসছেও না, যাচ্ছেও না? হ্যাঁ, যাচ্ছেও না, একেবারে ব্লক হয়ে গেছে। আমি অনেকবার চেষ্টা করার পর অফ করলাম, আবার করলাম ফোনটা, আবার অফ করলাম, আবার করলাম, সিম খুলে আবার লাগালাম। এরকম করতে করতে বেশ কয়েকবার চেষ্টা করার পরও কিন্তু আমি কোনোভাবে আমার ফোনটা কাজ করলো না। আমি তাকে কল দিতে পারলাম না। পরে এক পর্যায়ে ফোনটা একদম সুইচ অফ করে ব্যাটারিতে সব খুলে নিয়ে আমি রেখে দিয়ে রাস্তা পার হয়ে কলাবাগান থেকে গেছিলাম। তো আমি বাম সাইডে নামছিলাম। তো বাম সাইড থেকে আবার ওর ডান সাইডে পার হয়ে তারপর একটু সামনে এগিয়ে দেখি একটা ওখানে আছে, সোনালী ব্যাংক আছে। তারপর আমি ওখানে গেলাম। ওখানে যাওয়ার, এটা বিকালের দিকে 5:30 বা সময় হবে। তো যাওয়ার আমি একটা গেট ছিল ওখানে, আমি গেটে ঢুকলাম, দেখলাম ডান সাইডে একটা ছোট্ট টি স্টল আছে, চায়ের দোকান। তো
তো আমি তো ওখানে দেখলাম কিছু লোক বসে আছে ওখানে। তো আমি যাওয়ার সাথে সাথে একজন লোক আমার নাম ধরে লাগলো, আমাকে বললো মাইকেল ডা বলে ডাক। তো আমি তার এদিকে এভাবে তাকানোর সাথে সাথে আমাকে 2-3 জন লোক ধরে ফেললো, কলারে ধরলো, তারপর বেল্টে ধরলো, তারপরে মানে বাহুতে ধরলো। তার কি সবাই সিভিল ড্রেসে ছিল? একদম সিভিল ড্রেস, আপনি চিনতে পারবেন না যে পাবলিক। আর্ম ছিল কিনা সাথে? কিচ্ছু দেখি নাই আমি, একেবারে মানে আপনার আমার মতো সাধারণ মানুষের মতো। আর সামনে দাঁড়িয়ে ছিল 3-4 জন। আমার ধারণা আমার মানে সেখানে তারা 6-7 জন বা এরকম লোক ছিল আর কি। আপনার লোকেশন ট্র্যাক করে হয়তো বা আপনাকে ফলো করে আগে থেকেই তারা ওখানে অবস্থান নিয়েছে এমন কিছু? হ্যাঁ, এটা আমি নিশ্চিত যে তারা যেহেতু আমাকে। আপনার ফোনটা কাজ করছিল না, আপনি বলছিলেন কিছুক্ষণ আগে আপনার ফোনটা কাজ করছিল না। হ্যাঁ, সেরকম, কিন্তু শুধু সেটা নয়, আমার ফোনটা 2-3 দিন আগে থেকে ডিস্টার্ব করছিল প্রচুর। আচ্ছা। রাতেও আমি ঠিকমতো আমার কথা বলতে পারতাম না। 9টা পরে বা 10টার দিকে হয়ে গেলে পরে আমার ফোন জ্যাম হয়ে যেত। তারপরে কোনো সময় ফোন করার সময় শাঁ 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 শব্দ করতো, তারপরে মানে সাউন্ডটা ওঠানামা করতো। তখন কি আপনার এমন কোনো সন্দেহ বা ধারণা হয়েছিল যে এমন কিছু ঘটতে চলেছে বা আপনার সাথে কিছু হচ্ছে কিনা, কেউ আপনার ফোন ট্র্যাক করছে কিনা বা আপনাকে ফলো করছে কিনা, এমন কিছু কি মনে হয়েছে তখন আপনার? তখন অবশ্য আমি দেশের যে অবস্থা ছিল না তখন, মানে আমি একটু মানে ওই কেয়ারফুলি ছিলাম যে মানে এসব করতে পারে বা আমাকে একজন বলছিল, আমার একজন মানে পরিচিত জন, এক সাংবাদিক আমাকে বলেছিল যে আপনি একটু সাবধানে থাকবেন, দেশের পরিস্থিতি ভালো না, যে আপনাকে হয়তো বা টার্গেট করতে পারে বা এরকম কিছু, যেহেতু আপনি আপনার এলাকা নিয়ে কথা বলেন, রাজনীতি করেন বা সেখানকার মানুষের কথা বলেন, সরকারের সমালোচনা থেকে শুরু করে আপনারা অনেক কিছু করে থাকেন, মানে এই পরিস্থিতিটা একটা ভালো না, আমাকে জানিয়েছিল। তো আমিও বুঝছিলাম যে তখন এটা তো নির্বাচনের পরই তো, আচ্ছা, মানে আপনার ওই যে উপজেলা নির্বাচনের পর, তারপর জাতীয় নির্বাচন মানে হওয়ার পর তো উপজেলা নির্বাচন চলে আসলো আপনার, জাতীয় নির্বাচন 8 সালে নির্বাচনের পরে 2009 24-24-এর কথা, সরি 18 সালের কথা বলছি, 18 সালের আপনার 30 ডিসেম্বর যেটা মনে আসে আমার নির্বাচন হয়ে গেল। আচ্ছা, ওই নির্বাচনের পর 19 সালে তো আমাকে এপ্রিলে নিয়ে যাওয়া হয়, ঠিক তার কিছুদিন আগে মানে উপজেলা নির্বাচন সম্পন্ন হয়েছিল। তো এক্ষেত্রে পরিস্থিতিটা তখন খুবই একটা মানে বাজে যাচ্ছিল আর কি। তো আমি এই কদিন ধরে আমার ফোনটা টের পাচ্ছিলাম যে আমাকে মানে ইয়ে করে রাখা হচ্ছে, মানে ট্র্যাকিংয়ে নজরদারিতে রাখা হচ্ছে। তো আমি কি করতাম, রাতে ফোনটা বন্ধ করে সুইচ অফ করে আমি একেবারে ওই ব্যাটারি খুলে, সব বাটন ফোন ছিল ওই নাম্বারে, তো ওইটা আমি খুলে রাখতাম। যখন আমার ফোন জ্যাম হয়ে যেত আমি বুঝতে পারতাম হয়তো বা কিছু একটা হচ্ছে, তারপরে আমি ইয়ে করতাম। তারপর ওই দিনটা কি হলো? আপনাকে যখন এসে 2-3 জন ধরলো বলছিলেন কল্যাণপুর থেকে, এরপর কি হলো? ধরার সাথে সাথে একজন লোক ফোন করলো যে তাড়াতাড়ি গাড়ি পাঠান এবার। সাথে সাথে আপনার 1 মিনিটের মধ্যে, হয়তো 1 মিনিটও লাগেনি, গাড়িটা একদম সামনে এসে দাঁড়ালো, রাস্তার পাশে তো মেন রোডের পাশে। গাড়িটা ছিল মাইক্রোবাস, সাদা মাইক্রোবাস, একদম সিভিল মাইক্রোবাস, কোনো ইয়ে ছিল না আপনার বুঝে ওঠার মতো। গাড়ি যাচ্ছে, শত শত গাড়ি, মানুষ হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, প্রচুর মানুষ। তখন জ্যাম থাকতো, যে তখন তো মেট্রো রেলের কাজ চলছিল এদিকে, প্রচুর মানে জ্যাম থাকতো ওইদিকে, রাস্তাটা একটু গাড়িতে রাস্তা ভর্তি ছিল। এইরকম একটা লোকারণ্য জায়গা থেকে আমাকে তুলে নিয়ে গেল তারা। কীভাবে? গাড়িতে যখন আসলো তারা দরজাটা খুললো, আমাকে ধরা অবস্থায় 2-3 জন লোক আমাকে ধরছিল, কোমরে আর কলারে আর হাতে, এরকম 3-4 জন লোক, 4 জন মনে হয় হবে, আরও 3-4 জন লোক আমাকে আড়াল করে রেখে, যেন মানুষ বুঝতে না পারে যে একজন লোককে তারা নিয়ে যাচ্ছে। সবাই তো সিভিল, তো ফুট করে গাড়ি তুলে নিল। আপনিও কোনো চিৎকার চেঁচামেচি বা কোনো শব্দ না, করেন? আমি তখন কি করতে হবে, আমি একদম মানে যেটা বলে কিং কর্তব্য বিমূঢ় হওয়া, মানে একদম আমি মানে কি করে বুঝে ওঠার আগেই তারা আমার গাড়িতে তুলে নিল। মানে আমি তো একটু হয়ে গেছিলাম, মানে একটু আতঙ্কিত হয়ে গেছিলাম যে এরা খাড়া, মানে হঠাৎ করে এবং চিৎকার যদি করিও তখন মানে এরা যদি আরও অন্য কিছু করে, মানে এরকম একটা চিন্তা করতে করতে ভাবতে আমি হঠাৎ গাড়িতে তারা তুলে নিল। এটা আমি আমার পরে আমি আফসোস করছিলাম যে আমি যদি ওখানে ডাকাডাকি করতাম, কারোর হেল্প চাইতাম, সহযোগিতা চাইতাম, নিশ্চয়ই মানুষ জানতো যে একজন লোককে এখান থেকে তুলে নিয়ে গেল বা যাচ্ছে। তো এটা আমার পরে আমি অনেক মানে আমি মানসিকভাবে আমি একটু ইয়ের মধ্যে ছিলাম আর কি।
এরপরে আমার গাড়িতে তুলে নিল। গাড়ি তোলার সাথে সাথে আমার কাছে থাকা মোবাইল ফোন, তারপরে আমার ব্যাগ, আমার যা ইয়ে ছিল আমার সাথে, এগুলো তারা কেড়ে নিল। কেড়ে নিয়ে তারপর আমাকে হ্যান্ডকাপ পরালো, কালো একটা কাপড় দিয়ে চোখ বেঁধে দিল। চোখ বেঁধে দেওয়ার আগে আমি ওখানে দেখলাম গাড়িতে ওদের সাথে সাথে ড্রাইভারের সিটে যে পাশে যে সিটটা থাকে বাম পাশের, ওই সিটের পেছনে একটা ওয়াকিটুকি রাখা ছিল। আচ্ছা, বড় ওয়াকিটুকি, যেটা আমাদের এখানকার গোয়েন্দা সংস্থার গোয়েন্দা লোকজন সংস্থা, যারা ব্যবহার করে আইন থাকে। শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারা এসব ব্যবহার করে। আর ওখানে গাড়িতে লোক ছিল 4জন লোক ছিল, ড্রাইভার সহ 4জন লোক ছিল। এরপর আপনাকে ওখান থেকে কোথায় নিয়ে যাওয়া হলো, এবং আপনি কি গাড়ির মধ্যে কোনো ধরনের প্রশ্ন করেছিলেন তখনও যে আপনাকে কেন তারা এভাবে তুলে নিয়ে যাচ্ছে, বা তারা কারা পরিচয় জানতে চেয়েছিলেন কিনা? তারা আমাকে গাড়িতে তোলার পর যখন চোখ বেঁধে দেয়, এরপরে গাড়িতে যাওয়া শুরু করলো। এর মধ্যে একজন আমাকে প্রশ্ন করছিল যে আপনার বিরুদ্ধে তো মামলা আছে, আপনি জানেন কি না? আমি বললাম হ্যাঁ, মামলা তো আছে, আমি জানি। তাহলে আপনি পালিয়ে বেড়াচ্ছেন কেন? তো আমি বললাম আসলে আইনের দিক থেকে, আইনের ভাষায় আপনি বলতে পারেন আমি পালিয়ে আছি, কিন্তু আসলে বাস্তবে আমি আসলে পালিয়ে বেড়াচ্ছি না। আমি যদি সত্যিকার অর্থে পালিয়ে বেড়াতাম, আমাকে আপনি এই ঢাকা শহরে পেতেন না, আমি অনেক দূরে চলে যেতে পারতাম। আসলে যে মামলার কথা আপনি বলছেন, এই মামলাগুলো আসলে সব মিথ্যা মামলা। আমার বিরুদ্ধে যা দেওয়া হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলাগুলো দেয়া, আসলে এই মামলার কোনো ভিত্তি নাই। তো এই কারণে আমি এই মামলায় আমি পালিয়ে বেড়াচ্ছি বলতে পারেন আইনের দিক থেকে, কিন্তু আমি আসলে ঢাকা শহরে তো আছি, আপনি না হলে পেতেন কীভাবে আমাকে ঢাকা শহরে? তো এই কথা বলার পর সে আর কিছু বলে নাই। পরে সে আরও বলছে যে আপনাকে আমরা ধরার জন্য 4 দিন ধরে চেষ্টা করতেছি, আজকে আমরা সফল হলাম। এভাবে সে কিছুক্ষণ সে এসব নিয়ে এসে কথাবার্তা বলল। তো এক পর্যায়ে সে আমাকে বলল যে আপনার ব্যাপারে তো আরও আমরা অনেক কিছু শুনতেছি। আমি বললাম কীরকম? সে বলছে পাহাড়ে অনেক ঘটনা ঘটতেছে, সেখানেও আপনার নাম শোনা যাচ্ছে। আমি বললাম আপনি শুনতেই পারেন, আমি ঢাকায় আছি, আপনি তো ঢাকায়, আপনি তো আমাকে ঢাকা থেকে এখন নিয়ে যাচ্ছেন। তো এখন ওখানে কী ঘটছে কী না ঘটছে, আমি তো ঢাকায় আছি, আমি তো জানি না, আপনি কী পাচ্ছেন না কী না পাচ্ছেন। ও বললো হ্যাঁ আমরা সবই জানি, আমরা তো আইনের লোক, আমরা সব জানি। তো এই কথা বলার পর সে কাউকে জানি ফোন দিল, ফোন দিয়ে বলছে মাইকেল চাকমা কট। মাইকেল চাকমা কট। হ্যাঁ। এই কথা বলার পর আমি আর শুনি না যে মানে ও সম্ভবত ফোন খেতে দিয়েছে, আমি চোখ বাঁধা ছিল, আর কোনো শব্দ শুনি নাই। পরে আরও অনেক কিছু কথাবার্তা বলতে বলতে একটা জায়গায় প্রায় 40-45-50 মিনিটের মতো রাস্তায় ঘুরিয়ে টুরিয়ে আমাকে একটা জায়গায় নিয়ে গেল। ওই জায়গাটা সেদিন প্রথম যখন নিয়ে যায়, ওই জায়গাটা গ্রাউন্ড ফ্লোর ছিল, নিচ্ছে ওটা একটা আলাদা জায়গা। পরে ওখান থেকে আবার আমাকে 10 তারিখ রাতে আবার অন্য একটা জায়গায় নিয়ে যায়, যেখানে আমি এই যে 5.5 বছর প্রায় যেখানে আমি ছিলাম। ওই প্রথম যখন নিয়ে গেল ওই জায়গায় কেবলমাত্র আমাকে 1 রাত রেখেছিল। এই জায়গাটা কোথায় ছিল সেটা কি জানতে পেরেছিলেন আপনি, বা ধারণা করেছিলেন এমন কিছু? প্রথম যেখানে নিয়ে গেছে এটা আমি ঠিক জানি না সেটা কোন জায়গায়, এটা ডিফারেন্ট জায়গা, হয়তো বা এমনও হতে পারে যে সেম জায়গা। অর্থাৎ ওখানে তো অনেক তাদের বিয়ে থাকতে পারে, মানে অনেক রকমের সিস্টেম থাকতে পারে, ওরা নানা রকম বিভ্রান্তিকর আচরণ ব্যবহার করে। যেমন মনে করেন একটা জায়গাতে আরেকটা নিয়ে যাওয়ার সময় যেন বুঝতে না পারে যে তাকে কীভাবে ইয়ে করতে হয়, গাড়িতে তোলে, হয়তো বা তারা রাস্তায় ঘুরিয়ে তুরিয়ে নিয়ে যায়। সেম হয়তো বা এখান থেকে এখানে নিয়ে যাচ্ছে, একটু ঘুরিয়ে নিয়ে আসলো, হয়তো লোকজন ভাববে যে হয়তো অনেক দূরে নিয়ে গেল তাকে। কিন্তু ওই জায়গায় যেখানে প্রথম নিয়ে গেছে ওইটা আমি জানি না, কিন্তু লাস্ট যেখানে ছিলাম সেটা যখন প্রধান উপদেষ্টা সম্প্রতি এই যে আয়নাগর পরিদর্শন করলেন, তখন আমি বুঝতে পারলাম যে ওই জায়গাটা হলো আপনার জেআইসি, এটাকে বলে সেন্ট্রাল জয়েন্ট ইন্টারোগেশন সেল। আচ্ছা, ওখানে আমাকে রাখা হয়েছিল। আচ্ছা, আপনাকে যে এই যে তুলে নিয়ে যাওয়া হলো, আপনার বিরুদ্ধে রাজনৈতিক মামলা ছিল, যেটা হয়তো বা দেশে অনেকের বিরুদ্ধেই তখন ছিল, এরকম ছোটোখাটো অনেক বিভিন্ন মামলায় ছিল। তো আপনাকে তুলে নিয়ে যাওয়ার মূল অভিযোগটা কী ছিল তাদের, সেটা কি আপনি জানতে পেরেছিলেন বা জানতে চেয়েছিলেন তাদের কাছে? মূলত এই নিয়ে অনেক কথাবার্তা হয়, আমি বারবার তাদেরকে বলছিলাম এই কথা, আমার কি অপরাধ। প্রথম দিন যখন আমাকে নিয়ে গেল সেদিনও আমি বলছিলাম
9 তারিখ। তারপরে 10 তারিখ যখন আমাকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়া, যখন মূল যেখানে জায়গা, ওখানে যাওয়ার পরও আমি তাদেরকে বারবার জিজ্ঞাসা করছিলাম আমার কি অপরাধ যে আমাকে আপনারা এভাবে তুলে আনলেন। আমি তো ধারণা করছিলাম যে ওরা হয়তো আমাকে মেরে ফেলবে, এরকম ধারণা, মানে আমার মানে সেরকম ইয়ে ছিল। কারণ আমাকে তো জমটুপি পরিয়ে দিয়ে, চোখ বেঁধে দিয়ে, জমটুপি পরিয়ে দিয়ে আর একটা চোখ বেঁধে দিল তারা, হাটে হ্যান্ডকাপ লাগিয়ে যখন রাতে নিয়ে যাচ্ছিল 10 তারিখ রাতে, তখন তো আমি ভেবেই নিয়েছিলাম যে আমাকে মেরে ফেলবে আজকে রাতে। শেষ পর্যন্ত আমি মৃত্যুর জন্য প্রস্তুত ছিলাম, মানে আমি একদম ইয়ে করে ফেলেছি, আমি নিজেকে একদম প্রিপারেশন নিয়ে ফেলেছি যে আসা মরেই গেলাম, মরে গেছি। এরকম অবস্থায় কোনো মানুষ কি ভাবতে পারে তার বাসার কোনো মানে বেঁচে থাকার কোনো আশা দেখতে পারে, মানে এরকম অবস্থা। আমাকে ওখানে নিয়ে যাওয়ার পর আমি তাদেরকে প্রশ্ন করছিলাম অনেকবার, যখন তারা আছে তখন আমি প্রশ্ন করি যে আমাকে কোন অপরাধে কী কারণে আপনারা এখানে এনেছেন। তো তারা নানা রকম কথাবার্তা বলতো যে মানে শেখ হাসিনা আওয়ামী লীগের সমালোচনা করা বা বিরোধিতা করার কথা তারা বলতো, যে আওয়ামী লীগকে বিরোধিতা করা মানে নাকি সরকারের বিরোধিতা করা, কারণ আওয়ামী লীগ নাকি সরকার গঠন করেছে, আর সরকারকে সমালোচনা করা মানে হলো রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা, রাষ্ট্রের এগেনস্টে কথা বলা। কারণটা হলো সরকার নাকি রাষ্ট্র চালায়, কাজে আওয়ামী লীগ, সরকার এবং রাষ্ট্র নাকি এক। এই তিনটা আপনি কি সরকারের বিরুদ্ধে কোনো কথা বলেছিলেন বা এমন কোনো কাজ করেছিলেন কিনা তার আগে? মূলটাতে আর আর এর মধ্যে ছিল একটা অভিযোগ সরকারের বিরুদ্ধে বলতে গেলে, আপনার শেখ হাসিনা যখন 2013 সালে খাগড়াছড়িতে তিনি নির্বাচনী সমাবেশে গিয়েছিলেন, সমাবেশ করতে গিয়েছিলেন, ওই সময় আমাদের ইউপিডিএফের ছাত্র সংগঠন থেকে একটা অবরোধ ছিল। তার কারণটা ছিল পাহাড়ি ছাত্র পরিষদের সেদিনকে সম্মেলন ছিল, খাগড়াছড়িতে জেলা সম্মেলন, যেদিন যে পলাতক যে ফেসিস্ট হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি গিয়েছিলেন। তো সেই কর্মসূচির জন্য অনেক আগে থেকে পারমিশন নেওয়া ছিল ডিসি অফিস থেকে। তো হঠাৎ ডিসির অফিস থেকে শেখ হাসিনা যাওয়ার উপলক্ষে ওটা ক্যান্সেল করে দেয় একদিন আগে। তো পিসিবির বক্তব্য হলো যদি সেটা করতে হয় আগে তো তারা ইনফর্ম করতে পারতো আমাদেরকে, অর্থাৎ আমাদের সব প্রিপারেশন তো শেষ। তো এখন আজকে তারা যে দিচ্ছে, তো এখন তো 2 দিন আগে তারা বলতে পারতো যে আমরা প্রস্তুতি নেওয়ার আগে। তো এই অবরোধটা যখন হয়, এই ওদিন ছিল তাদের কথা ছিল 2টায় প্রোগ্রামটা শুরু করার, শেখ হাসিনার সমাবেশটা, কিন্তু শুরু করতে হলো 4টায় বিকাল। লোকজনের কম আসতে পেরেছে, লোকজন অবরোধের কারণে, নানা কারণে, বিভিন্ন প্রতিবন্ধক কারণে। তো সে খেপে গিয়ে বক্তব্য দেওয়ার সময় শেখ হাসিনা বলছিলেন যে আজকে যারা অবরোধ দিয়েছে তাদেরকে আমি দেখে নেব, সমাবেশে পাবলিক। এটা শেখ হাসিনা বলেছিলেন? শেখ হাসিনা বলেছিলেন একদম একেবারে পাবলিক মিটিং, মানে বক্তব্য সমাবেশে। দাদা, আপনি আমাদেরকে যেটি বলছিলেন যে শেখ হাসিনা তার নির্বাচনী জনসভায় গিয়ে সেখানে বলেছিলেন যে যারা আজকে এই কাজটি করেছে তাদেরকে দেখে নিবে বলে হুমকি দিয়েছিলেন। তো আপনাকে যে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, আপনি কি মনে করেন এটা তারই অংশ ছিল? হ্যাঁ, আমি তো সেটা দৃঢ়ভাবে মনে করি যে এর পেছনে শেখ হাসিনার অবশ্যই তার যে প্রতিহিংসার যে একটা স্বরূপ যে দেখিয়েছে আমাকে তুলে নেওয়ার মাধ্যমে। না হলে এভাবে তুলে নিয়ে এত বছর রাখার তো প্রশ্ন আসে না। এটা এমন জায়গায় বা এমন মানে ভাবে নেওয়া হয়েছে, এটা প্রাইম মিনিস্টার তখন যে প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া বা এসব কাজটা কেউ করবে বলে আমার বিশ্বাস হয় না। সুতরাং এর পেছনে অবশ্যই শেখ হাসিনা জড়িত আছে, এটা আমি মনে করি। আচ্ছা, ওখানে আপনাকে যে নিয়ে যাওয়া হলো প্রথম রাতের পর দ্বিতীয় দিন যেখানে নিয়ে যাওয়া হলো, এরপর আপনাকে আসলে ওখানে জিজ্ঞাসাবাদ করা হতো কি, মূলত কি টাইপের প্রশ্ন করা হতো আপনাকে ওখানে? তারা প্রথমে জিজ্ঞাসা করছিল আমাকে ওই দিয়ে মানে অবরোধের প্রশ্নটা, কেন আমি অবরোধ দিয়েছিলাম, কেন শেখ হাসিনা সে সমাবেশের লোকজনকে আসতে আমরা বাধা দিয়েছিলাম। তো তারপরে আমি বললাম, আমি তো আমার দিক থেকে আমি বললাম, তাদের কাছ থেকে আমি অনুমতি নিয়েই কথা বলি। আমি বলি তাহলে আমার তো এটার কথা আছে, আমি কি বলতে পারবো কিনা। তারা বলে যে হ্যাঁ বলো। আমি বললাম যে এটা তো আমার ডেমোক্রেটিক রাইট আছে, অর্থাৎ আমি করি না, সেটা ছাত্র সংগঠন করেছে। তখন আমি এই কাজের সাথে আমি অবশ্যই ইনভলভ ছিলাম না, কিন্তু আমার ছাত্র সংগঠন করেছে। কিন্তু তবুও তো এই কাজ করার মতো তাদের অধিকার আছে, রাইট আছে, এটা তার ডেমোক্রেটিক রাইট, এই কাজটা তারা করতেই পারে।
তো এসব অনেক যুক্তি দিলাম, পরে তারা আর অন্য কোনোভাবে এটা মানে করে নাই। আপনাকে নির্যাতন কি করা হতো ওখানে, শারীরিক বা মানসিকভাবে কি নির্যাতন করা হতো? ওখানে মূলত ভয়ভীতি দেখানো হয়। জিজ্ঞাসাবাদের সময় আমাকে আরও এছাড়া আরও প্রশ্ন করেছে অনেক, বিশেষ করে এই পার্বত্য চুক্তি নিয়েও তারা প্রশ্ন করেছে যে আমরা কেন চুক্তিটাকে গ্রহণ করতে পারি না, ইউপিডিএফ কেন চুক্তিকে প্রত্যাখ্যান করেছে। কারণ পার্বত্য চুক্তি যেহেতু সরকারের সাথে হয়েছে, সুতরাং চুক্তি বিরোধিতা করা মানেই তো আপনার রাষ্ট্রবিরোধীর অপরাধ। মানে চুক্তি যেহেতু সরকারের সাথে হয়েছে, যেহেতু সরকার যেহেতু রাষ্ট্র চালায়, সুতরাং এখান থেকে কথা বলা বা চুক্তিকে গ্রহণ করতে না পারা বা চুক্তিকে না মানা তো একটা রাষ্ট্রবিরোধী অপরাধ। এক্ষেত্রেও আমি তাদের অনুমতি দিয়ে আমি যুক্তি দিয়ে বললাম যে এটা আমার তো নাগরিক অধিকার, এটা আমার সাংবিধানিক অধিকার। আমি সরকারের মানে কি তার সিদ্ধান্ত গ্রহণ করব না, সেটা তো আমার, সে অধিকার তো আমার আছে। গ্রহণ করব কি প্রত্যাখ্যান করবো, সেই অধিকার তো আমার আছে। এসব আরও অনেক মানে আলোচনা হয়, কিন্তু পরে তারা আরও প্রশ্ন করার সময় ভয়ভীতি দেখায় যে তারা মেরে ফেলবে বা করবে, মারধর করবে, এরকম করবে। আরও বলেছে যে ওখানে যে কিছু গ্রুপ আছে, বিশেষ করে সেখানে যে তাদের মানে তারা বলছে যে দেখো, তুমি যদি আমাদের সহযোগিতা না করো তাহলে তোমাদেরকে আমরা যে কোনো মুহূর্তে তোমাদের অ্যান্টি গ্রুপের হাতে আমরা তুলে দেব, তখন কিন্তু তারা তোমাকে খুন করে ফেলবে, তুমি বাঁচতে পারবে না। এরকম তারা থ্রেট দিয়েছিল। আরও একটা চেয়ার ছিল ওখানে, মানে খুব আমার মনে হয় খুব মডার্ন একটা চেয়ার, মানে 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 ইলেকট্রিক চেয়ার। ওই চেয়ারে একটা থাকে, লক থাকে, এই হাটে লক দেওয়ার মতো ব্যবস্থা আছে, আর পায়ে গোড়ালিতে লক দেওয়ার ব্যবস্থা আছে। আমাকে একদিন ওই হাটে পায়ের গোড়ালিতে আর এই হাটে এভাবে লক দিয়ে একটা বেল ছিল, মানে এই বেলটা কোমর থেকে পেঁচিয়ে পেঁচিয়ে বাহুর একেবারে এরকম করে বেডে মাথা পর্যন্ত নড়াচড়া আর করতে পারবেন না। চেয়ারটা কি কাঠের ছিল না স্টিলের? আপনাকে সেটা এইটা ওই চেয়ারটা আমার কাঠের কি স্টিলের এটা আমি দেখি নাই, বা এটা আমি করতে না, কিন্তু অনেক শক্ত এবং সেটা খুব ফ্রিলি মুভ করে, এমনভাবে মুভ করে সেটা একটু মানে তেলা দিলে একদম ঘুরে স্পিডে, চরকির মতো ঘুরতে থাকে। হ্যাঁ, একেবারে খুব স্পিডে ঘুরে। সে আমাকে বললো যে এই চেয়ারে তোমাকে এখন আমরা 240 ভোল্টেজের মানে ওই কারেন্টের ছক দিয়ে মেরে ফেলবো, একদম পুড়ে ছাই করে ফেলবো, মানে এরকম তারা হুমকি দিয়েছিল। তো আমার ধারণা যে ওই মানে আমি এই একটু কথা বলি যে সম্প্রতি যে আমি একটা চেয়ার দেখলাম, ওই চেয়ারটা সম্ভবত সেই চেয়ার না যেটাকে যেই চেয়ারে আমাকে বসিয়েছিল, ওটা ডিফারেন্ট চেয়ার তারা দেখিয়েছিল, ওটা আরও একটা চেয়ার তাদের আছে, আরও উন্নত। অর্থাৎ আমরা সম্প্রতি যে চেয়ারটি দেখেছি এটার সাথে আমার এটা মিল না। এটা আমাকে তো এটা করেছে আপনার ওই মানে জেআইসিতে। আচ্ছা, তো এই চেয়ারটার কথা আমি জানি না জেআইসিতে কিনা, মানে ওইটা অনেক মানে উন্নত মানের চেয়ার মনে হয়েছিল আমার। তো এভাবে তারা আমাকে করেছে। আমি তো খুব হয়ে গেছিলাম যে মানে তারা হয়তো বা আমি একটু ভয় আতঙ্কিত হয়েছিলাম যে তারা যেভাবে করতেছে করে, এভাবে মানসিকভাবে অনেক অত্যাচার যে তাকে বলে, কিন্তু আমাকে ফিজিক্যালি মারধর করে নাই। আপনাকে যে দীর্ঘ 5.5 বছর বন্দি রাখা হয়েছিল, এই দীর্ঘ সময়টাতে আপনি তো পরিবারের সাথে কোনো ধরনের কোনো যোগাযোগ করতে পারেননি। আপনার পরিবার তো নিশ্চয়ই আপনার খোঁজ করেছে বিভিন্ন জায়গাতে, তারাও হয়তো বা আপনাকে খুঁজে পায়নি, এবং আপনার বাবা নিশ্চয়ই তখন বেঁচে ছিলেন, এবং আপনাকে খুঁজে না পেয়ে আমরা যতটুকু জানতে পেরেছি আপনার শেষকৃত্য বোধহয় তারা আপনাকে মৃত ভেবে শেষকৃত্যও করে ফেলেছিলেন। তো এই বিষয়টা যদি একটু বলেন। আসলে ওই জায়গাটা তো খুবই ভয়ঙ্কর একটা জায়গা, যেখানে মানুষ এভাবে তো বাঁচে না। আসলে এটা এমন একটা জায়গা, যে জায়গা আপনি খবর ছাড়া আপনি অন্য কোনো কিছুর সাথে আপনি তুলনা করতে পারবেন না। আপনি যে অবস্থা এখন যেভাবে দেখিয়েছে তারা, এটা আকাশ পাতাল তফাৎ। যদিও ঠিক আছে জায়গাগুলো সেখানে, মানে আমি যে যে সেলগুলো তারা দেখিয়েছে, কিন্তু বাইরে যে তারা ওই যে ফ্যান যেদিকে ছিল, বাইরেতে আলো একটু একটু আসতে আমরা দেখলাম ওই কিন্তু তখন সে আসতে পারতো না বাইরে, তারা এইভাবে সেইগুলোতে ঢাকনা দিয়ে রাখা হতো, মানে বাইরেতে যেন কোনো আলো না আসতে পারে। সব খুলে ফেলেছে তারা, অনেক কিছু পরিবর্তন করেছে এগুলো। কোনো রুম ভেঙে বড় বড় করেছে তারা, মানে অনেক কিছু পরিবর্তন আমি দেখেছি ছবিতে। ঠিক আছে, আমি ওই জায়গায় ছিলাম, আমি সব চিনতে পেরেছি।
কিন্তু এই যে আমি এতদিন ছিলাম ওই অবস্থায় থাকা, আমি জানতাম না যে আমার মানে আমি আসলে বেঁচে ফিরতে পারবো কিনা। আর আমার পরিবারও জানতো না যে আমার কী অবস্থা। আমি সবসময় ভাবতাম যে হয়তো আমাকে আমার পরিবার খোঁজখবর নিচ্ছে, কোথায় আছি, কীভাবে আছি, আদৌ বেঁচে আছি কি না তারা হয়তো। আমি এও দেখতাম যে মনে মনে হয়তো তারা এই থানায় যাচ্ছে, আমার হয়তো হসপিটালে যাচ্ছে, তারা আমার লাশ কোথাও পায় কিনা, মানে দৌড়াদৌড়ির মধ্যে আছে, হয়তো বা কোর্টে যাচ্ছে, নানা রকম। আমি একটু চিন্তা করতাম ওখানে থেকে থেকে, মানে খুব এমন খারাপ লাগতো যে কোনো কোনো সময় আমি মানে খুব ঘুমাতে পারতাম না। প্রায় সময় আমার ঘুম হতো না, মানে নির্ঘুম রাত কেটেছে। এমন সময় আমি ওখানে প্রথম অবস্থায় আমি একদম শুকিয়ে গিয়েছিলাম। শুকাতে 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 আমার খুব, তারা আইডিয়া করে মানে 45-50 কেজির উপরে আমার হবে না, এরকম শ্বাসটা ভেঙে পড়েছে। তো আমি এইসব দুশ্চিন্তার মধ্যে থাকতাম। আমার পরিবার মানে একজন মানুষের যে অবস্থা হয়। তো এখন পরে ওখান থেকে এসে আমি শুনলাম যে তারা আমাকে দেখাইয়েছে অনেক, আমার বড় বোন দেখাইছিলেন। তো দেখাইয়েছে, আমার অনেক খোঁজখবর তিনি নিয়েছিলেন। পরে একটা মানে একদিন একটা লাশ পাওয়া গিয়েছিল নারায়ণগঞ্জের দিকে, আমি নিখোঁজ হওয়ার পর প্রায় মাস মাসখানেকের মধ্যে সম্ভব। তো ওই লাশটাও তারা দেখতে গিয়েছিল, সেই লাশ আমি কিনা। খুব দুর্গন্ধে ভরা ছিল, প্রায় গলে যাচ্ছিল, খুব মানে কষ্ট করে দেখতে গিয়েছিল সেই লাশ আমি কিনা। তো এভাবে কিন্তু খুব মানে অনেক ঘোরাঘুরি করে খুব মানে ইয়ে হয়ে শেষ পর্যন্ত আশাহত হয়ে তারা বাড়ি ফিরে গিয়েছিল। পরে মানে এটা নিয়ে অনেক তারা চেষ্টা করেছে জানার, কিন্তু কোনো কোথাও তারা খোঁজ পায়নি। কিন্তু একটা পর্যায়ে পরিবারের সবাই জানলেও কিন্তু বাবা জানতেন না যে আমার কী হয়েছে, বাবাকে বলা হয়নি। আপনার বাবা জানতেন না? বাবাকে জানানো হয়নি আর কি। যেহেতু বাবা যদি জানতে চাইলেও বাবাকে বলা হতো যে আমি ঠিক আছি, আমার কোনো অসুবিধা হয়নি, বা সে ইয়ে করলে হ্যাঁ ভালো আছে। তো একদিন আমার বাবা রাঙামাটিতে তার এক বন্ধুর, বাল্যকালের বন্ধু, তার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। বেড়াতে যাওয়ার পর আপনার ওখানে গিয়ে আপনার তার বন্ধু বাবাকে জিজ্ঞাসা করলেন যে তোমার ছেলের খবর কী। তো বাবা তখন বললেন যে, বাবা অবাক হয়ে বললেন যে মানে ওই বিষয়টা মানে কী, খবর কী মানে। তারপর তার বন্ধু তাকে বললো যে তোমার ছেলে তো এরকম হয়েছে, তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর বাবা খুব চিন্তিত হয়ে বাড়ি ফিরলেন। ফিরে এসে আমার বোনের কাছ থেকে জানতে, ছোটো বোনের কাছ থেকে জানতে চাইলেন যে আমার কী অবস্থা হয়েছে, আমি কোথায় আছি, কীভাবে আছি। তারপর আমার ছোটো বোন প্রথমে বলতে চায়নি, বলছেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভালো আছে। তারপরে বাবা বোনকে বললেন যে তাহলে সে যদি ঠিক থাকে, তাকে যদি ভালো থাকে, তাহলে তুমি আমাকে ফোনে ধরিয়ে দাও, আমি তার সাথে কথা বলতে চাই। তারপরে আমার বোন একটা পর্যায়ে এসে বাবাকে সব ঘটনা খুলে বলতে বাধ্য। তখন বাবা অনেক মানে মানসিক কষ্টে তিনি ভেঙে পড়েছিলেন আর কি। মানে কী বলবো, বোনকে বারবার বলছেন যে আসলে তার কি হয়েছে। তো বোন তাকে পরে ওসব কথা বলার পর বাবা খুব ভেঙে পড়ে যায়। তার সে একটা ইয়ের মধ্যে যায় আর কি, তার যে আর তার ইয়েটা খারাপ হয়ে যায়, সব কিছু ইয়ার শারীরিক মানসিক একেবারে খুব বিধ্বস্ত অবস্থায় ভেঙে পড়ে। আমি বের হওয়ার পর আমি যখন প্রথম ফোন দিই বাড়িতে, ফোন দিয়ে আমি জিজ্ঞেস করি বাবার কথা প্রথমে আমার ভাইয়ের কাছ থেকে, বাবা কেমন আছে। তো বাবা কেমন আছেন বলার সাথে বলেও আমার ভাই আমাকে বাবার কথা বলেনি। বাবা যে মারা গেছেন এ কথা আমার ভাই আমাকে বলেনি। ভাই আমাকে বলছিল যে বাবা বেড়াতে গেছে। তো বেড়াতে গেছে বলে আমার সন্দেহ হয়েছিল যে এই অবস্থায় বাবা তো খুশি হওয়ার কথা। আমি বের হয়েছি শুনলে তো বাবা একেবারে খুব লাফিয়ে উঠতেন, আমার সাথে কথা বলতে চাইতেন। কিন্তু বাইরের এরকম আচরণ আমার কাছে অদ্ভুত লাগছিল। আমি অনেক পরে ফোন দিয়েছিলাম, আমি দুপুরে তারা জানতে পেরেছে আমি বের হয়েছি, কিন্তু তাদেরকে আমি ফোন দিয়েছিলাম বিকালের দিকে, একটু ঠান্ডা হয়ে ফোন দিয়েছিলাম যেন তারাও একটু ইয়ে পায়। তো এসব কথা বলার পর আমি একটু চিন্তায় পড়ে গেলাম, সব খোঁজখবর নিয়ে
আবার রাতে আমি আমার বোনকে ফোন দিলাম, বাবার কথা আমি জিজ্ঞাসা করলাম তার কাছে। আমার সন্দেহ লাগছিল, ভাই যেহেতু আমাকে এভাবে বলেছে। বাবার কথা জানতে চাওয়ার সাথে সাথে আমার বোন হাউমাউ করে কাঁদতে লাগলো, একেবারে খুব মানে আর কোনো কথাবার্তা বলতে পারলো না। তার সাথে আমি তাকে কি বলবো সেই মুহূর্তে আমিও পারছিলাম না কথা বলতে, আমিও কাঁদছিলাম অনেক বেশি, সেও কান্নাকাটি করছিল। পরে আমি বুঝতে পারলাম যে বাবা আর বেঁচে নেই। তো পরে আমি আরো অনেক পরে জানতে পারলাম যে তারা আমার শেষকৃত্য করে ফেলেছে। মাইকেল দা, আমরা শুনছিলাম আপনার বাবার কথা, আপনার বাবার মৃত্যুর পর আপনার শেষকৃত্য করে ফেলেছিল আপনার পরিবার, আপনাকে দীর্ঘদিন তারা খুঁজে না পেয়ে। এই যে আপনি যখন বের হওয়ার পরে জানতে পারলেন আপনার বাবা আর পৃথিবীতে নাই, আপনার কি এইটার জন্য আসলে আফসোসটা, অনুভূতিটা তখন আসলে কি হয়েছিল? এটা আমার কাছে মেনে নেওয়া খুব কষ্ট ছিল, যদিও আমার এই সংবাদটা, বাবা যে অবস্থায় মারা গেছেন, এটা অনেক একটা কষ্টের ব্যাপার। আপনার কি মনে পড়ে আপনাকে গ্রেফতারের আগে আপনার বাবার সাথে শেষ কবে দেখা হয়েছিল, বা এমন কোনো মুহূর্ত কি আপনার মনে পড়ে? 2016 সালের প্রথমে বাবার সাথে দেখা হয়েছিল, এরপরে আর দেখা হয় নাই। আমি যখন বাড়িতে গিয়েছিলাম তখন বাবার সাথে আমার সাক্ষাৎ হয় সর্বশেষ। বাড়িতে দেখেছিলাম বেশ কিছুদিন, এরপরে আমি ফিরে আসলাম, এরপরে আর বাবার সাথে আমার দেখা হয় নাই। আচ্ছা, এই যে আপনি যেদিন বের হলেন, আপনি যেদিন ছাড়া পেলেন, সেদিন আসলে কি হয়েছিল? এবং আপনি ছাড়া পাবার পরেও সম্ভবত আপনি জানতেন না যে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, আপনি সেদিনও জানতেন না, এবং ঠিক কতদিন পরে আপনি ছাড়া পেলেন সেটিও কি আপনি জানতেন, যে আপনি ঠিক কতদিন বন্দী ছিলেন? আমাকে গত আগস্টের 7 তারিখ ছেড়ে দেওয়া হয়। আমি 5 বছর 3 মাস 28 দিনের মতো আমি ছিলাম। তো ওই দিন আমাকে বলা হয় না যে তারা আমাকে ছেড়ে দেবে। আমিও যখন ভিতরে ছিলাম কিছুই বুঝতে পারি না যে কি হয়েছে বাইরে বা কি হচ্ছে না হচ্ছে। ওখানকার পরিবেশটা স্বাভাবিক ছিল। কিছু আলামত আমি দেখেছি, যা তাদের একটু আচরণে, ব্যবহারে, তাদের ওখানকার ইয়েতে একটু পরিবর্তন লক্ষ্য করেছি, কিন্তু এই পরিবর্তন এত বেশি ছিল না, বা মানে এটা একেবারে কিছু মনে করার মতো ওই রকম কিছু ছিল না। আমাকে যখন ভোর রাতে আনুমানিক 3টার দিকে আমাকে ঘুম থেকে জাগানো হয়। এটা কি 7 তারিখের কথা? 7 তারিখের কথা বলছিলাম, 7 তারিখের কথা। তো তার আগে একটু বলি, তার আগের 2টা রাত আমাকে ঘুমাতে দেয়নি ঠিকমতো। মানে রাত দিন তারা নানা রকম অত্যাচার চালিয়েছিল। অত্যাচার বলতে গেলে ওই যে দরজায় বাড়ি মারতো, টুং টাং টুংটা শব্দ করতো, রাতে ঘুমাতে দিত না, মাথার উপর ওই ইয়েতে একটা বড় বড় শব্দ করতো, একটা দিয়ে বাড়ি মারতো, একটা খুব ভারী জিনিস দিয়ে ওই সাডে ফ্লোরে বাড়ি মারতো, আমি যেন না ঘুমাতে পারি। আর দরজায় এরকম করে বাড়ি মারতো। আর একটা আছে ওখানে, অত্যাচারের একটা আছে, সাউন্ড সিস্টেম আছে। আচ্ছা, কোনো মিউজিক টাইপের কিছু? হ্যাঁ, ওই যে একটা ওই এক্সস্ট প্যান্ট যেখানে লাগানো থাকে, ওই আড়ালে একটা তাদের আছে, মানে অত্যাচারের এই যন্ত্র আছে, সাউন্ড সিস্টেম। ওইটাতে একটা শব্দ তারা করে, মানে ওই যে আপনার মানে উপর বাড়ি মারলে এরকম টং 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 টিং 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 এরকম শব্দগুলো একদম মাথায় ব্রেনে এত আঘাত লাগে আপনি ঘুমাতে পারবেন না। রাতে হলে আরও বেশি শব্দটা বেশি বাড়িয়ে, মানে ওটা সাউন্ডটা, ভলিউমটা বাড়ায়। আচ্ছা, এক ব্রেনে এমনভাবে আঘাত লাগে সেটা আপনি মানে থাকতে পারেন না। আবার তারা বলে যে ঘুম ঠিক মতো হয় কিনা, ওখানে তো 24 ঘন্টা ইয়ে থাকে, মানে সিসি ক্যামেরা থাকে। তারা মানে করে যে আমি ঘুমাতে পারি কি না পারি, এটা তারা মানে ওখানে আপনাকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেবে না। আপনাকে মারধর করে না থেকে, কিন্তু নানাভাবে আপনাকে অত্যাচার চালাবে, এরকম সিস্টেম ওদের আছে। তার আগে 2 রাত 2 দিন আমাকে ঘুমাতেই দেয়নি ছেড়ে দেওয়ার। ওই রাতে আমি ঘুম থেকে জাগালো যে আনুমানিক 3টায়। ওই রাতেও
6 তারিখ মানে 7 তারিখের ওই মাঝখানে রাতে, ওই রাতেও আমাকে 11টার দিকে একটা জায়গায় নিয়ে যায়। আমি যখন শুয়ে পড়বো তখন ওই সময় একটা জায়গায় নিয়ে আমাকে বসিয়ে রাখে, প্রায় 12টা 1টা, কমপক্ষে 1টা পর্যন্ত আমাকে ওখানে বসিয়ে রাখে। তো এটা খুব কাছাকাছি, আমি যেখানে ছিলাম ওখান থেকে হেঁটে নিয়ে গেল। ওইটা বড় একটা রুম ছিল, যথেষ্ট বড়। তখন তো ওখানে চোখ বাঁধা ছিল না আপনার? ওখানে গিয়ে চোখ খুলে দিয়েছে, আচ্ছা। চোখ বেঁধে নিয়ে গেছে, কিন্তু হ্যান্ডকাপ করিয়ে ওখানে গিয়ে চোখ খুলে দিয়েছে। ওখানে গিয়ে দেখলাম সেখানে ওটা এয়ার কন্ডিশন ছিল রুমে, বড় একটা ইয়ে ছিল, অটোবির একটা খাট ছিল, তারপর মানে ওই ইয়ে ছিল, ওভারড্রপ ছিল, তারপর ডেস্ক টেবিল একটা ছিল, চেয়ার একটা ছিল, বড় চেয়ার বসার জন্য, এদিকে সোফা একটা ছিল, তারপরে হ্যাঙ্গার, সব ব্যবস্থা ছিল। মানে ওটা একটা বড় যথেষ্ট ভিআইপি থাকার মতো জায়গা মনে হলো। তারপরে ওখানে আমি দেখলাম সিগারেটের প্যাকেট একটা পেয়েছি ওই ইয়ের মধ্যে, ওই তোষকের নিচে আর কি। তো আমার ধারণা ওখানে খুব রিসেন্ট একজন লোক ছিল, খুব মানে খুব ওই এটা ছিল 6 তারিখের রাতে আর কি, 6 তারিখ 7 তারিখের ওই রাতে। তো আমার ধারণা ওখানে খুব রিসেন্ট একজন লোক ওখানে ছিল বা এখন নাই। তো ওখান থেকে তারা আমাকে আবার 2 ঘন্টা পরে আবার আমার বিছানায় আমার রুমে নিয়ে আসলো। ওখানে নিয়ে এসে 1 ঘন্টা আমি শুয়ে থাকতে সম্ভবত আধা ঘন্টা বা 10-20 মিনিট আমি ঘুমিয়েছিলাম। তারপরে আমাকে আবার তুলে জাগালো। আমি তো মনে করছিলাম আমাকে আরও একটা জায়গায় নিয়ে যাবে, মাঝে মাঝে তারা নিয়ে যায় এভাবে। এরপর আপনাকে ছেড়ে দেয়া হলো কিভাবে, সেই প্রক্রিয়াটা কি ছিল? ওখান থেকে নিয়ে আসলো আমাকে গাড়িতে করে, প্রায় 3 থেকে 4 ঘন্টা ড্রাইভ করে নিয়ে যাওয়া হলো। আমি যাওয়ার সময় আমি ভাবলাম আমি কোথায় নিয়ে যাচ্ছে, ওটা মেরে ফেলবে কিনা, বা কোথাও আরও মেরে নাও যদি ফেলে তাহলে আরও দূরে কোথাও নিয়ে যাচ্ছে কিনা, বা কোথাও এভাবে ভাবতে ভাবতে আমি আন্দাজ করতে পারলাম এটা সম্ভবত আমাকে ঢাকা চিটাগং হাইওয়ের উপর দিয়ে আমি যাচ্ছি এরকম। আবার ওই যে আজানের শব্দ আমি শুনছি ভোরবেলায়, কোনো সময় আমাকে যাওয়ার সময় মাথাটা নিচু করে একটা চেয়ার মানে ওই ড্রাইভারের শীতের পিছনে আড়াল করে রাখতো যখন গাড়িটা থামে কোনো সময়, তো আবার আমাকে মাথাটাও শুনতো। 3-4 ঘন্টা জার্নির পর আমাকে ওই বাম যেতে বাম সাইডে একটু নিয়ে গিয়ে বাম দিকে, তারপরে কিছু দূর গিয়ে আমাকে মানে একটা জায়গায় নামালো। তার আগে আমাকে ঠিক ছেড়ে দেওয়ার 10-15 মিনিট আগে আমাকে বলছিল তোমাকে আমরা এখন ছেড়ে দেব, তারপরে তুমি ওখানে গিয়ে আজকে তুমি বাড়িতে গিয়ে লাঞ্চ করতে পারবা। তো আমি তো তাদের কথা বিশ্বাস করতে পারছিলাম না। আমি ধারণা করছিলাম ওরা মানে আমাকে অন্য কিছু করতে পারে, হয়তো মেরেও ফেলতে পারে বা অন্য কিছু করবে এরকম। তারা বলছে যে তোমাকে একটা জায়গা রাখবো, তুমি ওখান থেকে দৌড় মেরে চলে যাবা। তো আমি তো ধারণা করলাম তারা আমাকে মেরে ফেলবে। তারপরে যেতে একটা জায়গায় থামলো গাড়িটা, থামিয়ে তারপরে আমাকে দরজা খোলার সাথে সাথে একদম টেনে এসে আমাকে জঙ্গলের ভিতর নিয়ে যাওয়া হলো। কোন জায়গাটাতে আপনাকে ছেড়েছিল? এই জায়গাটা ছিল ওই বারোয়ার হাট থেকে একটু ভিতরে গিয়ে খাগড়াছড়ি যাওয়ার পথে, ঢাকা চট্টগ্রাম হাইওয়ে থেকে যখন খাগড়াছড়ি যায় যে রোড দিয়ে রামগড় হয়ে ওইদিকে নিয়ে গিয়ে একটা ইয়ে ছিল, বাগান ছিল মানে বন বিভাগের, মিরসরাইয়ে পড়েছে, চট্টগ্রাম বিভাগে, চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলায় পড়েছে। ওখানে ওই বন বিভাগের বাগানে নিয়ে সেদিন ছিল 7 তারিখ 7 তারিখ। সম্ভবত। আপনি তখনও জানতেন না যে ঠিক 2 দিন আগে যে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে? আপনি তখনও জানতেন না? না, আমি কিছু জানতাম না, আমাকে কিছু বলা হয়নি। বরং আমাকে যখন ছেড়ে দেওয়া হয় আমার কাছে একটা পয়সাও ছিল না, আমাকে তারা কোনো টাকা পয়সা কিছুই দেয়নি। আমার শুধু লুঙ্গি ছিল একটা পরা আর একটা টি শার্ট, আর যে আমি ওখানে যা ব্যবহার করতাম লুঙ্গি ওদের দেয়া, টাওয়েল, আর আপনার যে একটা গেঞ্জি, এসব আমাকে হাতে ধরিয়ে দিয়েছে একটা ব্যাগের মধ্যে। আর ওই সামান্য একটা জুতা ছিল পায়ে, কোনো টাকা পয়সা দেয় নাই। কিন্তু কোথায় ছেড়ে দিয়েছে তাও আমি জানতাম না। কি দেশে কী হয়েছে তা জানার তো প্রশ্ন, একদম আমি কিছু জানতাম না। পরে আমি ওখান থেকে খুব কষ্ট করে যখন 12 চলে আসলাম, ওখান থেকে আরও বাসে করে, তা অনেক লম্বা কাহিনী আছে। বাসে উঠে যখন আমি চট্টগ্রাম আসছিলাম তখন বাসের উপর একজন লোক একটা পত্রিকা হাতে নিয়ে বসা দেখলাম, ওই পত্রিকাটা বাস করা ছিল। তখনও জানতাম না যে দেশে কী হয়েছে। যখন আমি 12 যাই দেখলাম আজকে গাড়ি কম, রাস্তায় গাড়ি নাই, যেভাবে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে গাড়ি থাকতো কেন নাই, আমি তো অবাক হয়ে গেছিলাম। কোনো লোকজনও তেমন একটা নাই, মানে খুব কম লোক ছিল।
তো করতে করতে গাড়িতে যখন একজন লোকের বাস করা 3 কলামের মধ্যে একটা হেডিং দেখলাম যে নতুন সরকারের প্রতীক্ষায় দেশ, এরকম একটা হেডিং দেখলাম। তারপরে আমার মধ্যে মাথার মধ্যে হঠাৎ করিয়ে পড়লো, তাহলে কি শেখ হাসিনা ফিনিশ? আসে না, এই তখন জানলাম একটু। আচ্ছা, আমরা একবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমি একদম সংক্ষেপে আপনার কাছে একটি কথা জানতে চাই যে আপনার সাথে যেটি ঘটেছে এই দীর্ঘ সময়টা ধরে, আপনার মতো এমন অনেক ব্যক্তি বা পরিবার রয়েছে যারা গুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, তাদের পক্ষ থেকে যদি আপনার কাছে জানতে চাওয়া হয় যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনার চাওয়াটা কি? হ্যাঁ, এই যে যে গুমের ব্যাপারে যে যা করা হয়েছে, এটা একটা বড় একটা অপরাধ। এটা খুব অমানবিক, মানবতা বিরোধী অপরাধ, তো জঘন্য একটা অপরাধ। এই অপরাধ যারা সংগঠিত করেছে, বিশেষ করে শেখ হাসিনার নেতৃত্বে, শেখ হাসিনা এবং তার নেতৃত্বে যারা ছিল, তার এই গুমের সাথে যারা জড়িত ছিল, তাদেরকে আইনের আওতায় এনে একটা বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি তাদেরকে দেয়া, যেন আর পরবর্তীতে আর কেউ যেন এরকম আমার দেশের মানুষ যেন আমার মতো ভুক্তভোগী না হয়, আর কোনো কষ্ট না হয়। আমরাও চাই যে এমন কারোর সাথে আর কখনো না ঘটুক, এমন কিছু সাক্ষী আর বাংলাদেশ কখনোই না হোক। আমাদের স্টুডিওতে এসে কথা বলার জন্য, মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জি, আপনাকে অনেক ধন্যবাদ। কিছু মানুষ গল্পের অংশ হয়, কিছু গল্পের শেষ হয় না কখনো। আমরা জানাতে চাই আপনার সাথে ঘটে যাওয়া নির্মম সেই বাস্তবতার গল্পগুলো। লাখো শহীদের রক্তের কেনা দেশটা কারো বাপের না। আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে প্রতিটি মানুষ যেন তার স্বাধীনতায় বাঁচতে পারে, ভয়হীন ও নিরাপদ জীবন কাটাতে পারে। আপনার সাথে ঘটে যাওয়া যে কোনো ঘটনা জানাতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে, অথবা মেইল করুন যে কথা যায়নি বলা @gmail.com এই মেইলে। আজ বিদায় নিচ্ছি, কিন্তু ফিরে আসছি আগামী বুধবার ঠিক রাত 9টায় নতুন কোনো অতিথি নিয়ে, বলতে না পারা নতুন কিছু কথা নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এসএ টিভির সাথে। আল্লাহ হাফেজ।